এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে অতি গুরুত্বপূর্ণ সেরা 100টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা রাখি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে তোমার যদি এই গুরুত্বপূর্ণ সেরা 100টি এমসিকিউ প্রশ্ন ভালোভাবে পড়া থাকে তাহলে এখান থেকেই তুমি উচ্চ মাধ্যমিক 2025-এর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় প্রায় বেশিরভাগ এমসিকিউ প্রশ্নই কমন পেয়ে যাবে। আর তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, এখানকার বেশিরভাগ প্রশ্ন এর আগের বছরের বিভিন্ন টেস্ট পেপারে বারবার রিপিট হয়েছে, তাই তোমরা ধরে নিতে পারো এখানকার প্রত্যেকটা প্রশ্ন উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা চাও উচ্চ মাধ্যমিক 2025-এর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করবে তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং প্রথমেই খাতা কলম বের করে এই প্রত্যেকটা প্রশ্ন নোট করে পড়ে ফেলো। আমি আশা রাখছি তোমরা উচ্চ মাধ্যমিক 2025-এর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় প্রায় বেশিরভাগ এমসিকিউ প্রশ্ন এই প্রশ্নগুলোর মধ্যেই কমন পাবে। তো চলো দেখে নেওয়া যাক অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি। তো প্রথমেই দেখে নেব দ্বিতীয় অধ্যায়। তোমরা প্রত্যেকে জানো প্রথম অধ্যায় থেকে কোনো এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় তোমাদের আসবে না। তো দেখে নেব ডিরেক্ট দ্বিতীয় অধ্যায়। প্রথমের প্রশ্ন 1-এর দাগে, প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল কোন যুদ্ধে? উত্তর, ঠান্ডা লড়াইয়ে। 2, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কবে? উত্তর, 1939 সালে। 3, দাতাত কথাটির অর্থ কি? উত্তর, উত্তেজনা প্রশমন। 4, পঞ্চশীল চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর, ভারত ও চীনের মধ্যে। 5, জোটনিরপেক্ষ আন্দোলনের সূচনা হয় কত সালে? উত্তর, 1961 সালে। এরপরে দেখে নেব 6-এর দাগে, 123 এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় কত সালে? উত্তর, 2007 সালে এবং অনেক বইতে কিন্তু দেওয়া আছে 2005 সালে। তো এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি কোনো বইতে দেখছি 2007 সালে দেওয়া আছে, কোনো বইতে 2005। তো এটার সঠিক উত্তরটা তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এরপরে 7-এর দাগে, জোটনিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি কি? উত্তর, হস্তক্ষেপ না করা। এরপরে দেখে নেব 8-এর দাগে, এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশের নাম কি? উত্তর, আমেরিকা। 9-এর দাগে, দ্য কোল্ড ওয়ার গ্রন্থটির রচয়িতা কে? উত্তর, ওয়াল্টার লিপম্যান। 10-এর দাগে, ঠান্ডা লড়াই কোন দুটি দেশের মধ্যে হয়? উত্তর, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তুমি প্রথমেই এই প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করে পড়ে ফেলো। উচ্চ মাধ্যমিক 2025-এর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় তোমরা দেখে নেবে বেশিরভাগ প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলোর মধ্যেই কমন পাবে। তাই বারবার বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা আমি একই রকমভাবে আরও উচ্চ মাধ্যমিকের বাকি সাবজেক্টগুলি থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সামনে এভাবেই ভিডিও আকারে নিয়ে আসবো। আর তুমি যদি সেগুলি দেখে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাও তোমার কিন্তু পরীক্ষা ভালো হতে বাধ্য। তাই বন্ধুরা বারবার বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। চলো দেখে নেব এরপরে 11-এর দাগে কি আছে। ঠান্ডা লড়াইয়ের অবসান হয় কত সালে? উত্তর, 1991 সালে। 12-এর দাগে, বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কবে? উত্তর, 1955 সালে। 13-এর দাগে, নেটো গঠিত হয় কার উদ্যোগে? উত্তর, মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে। 14-এর দাগে, প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশের নাম কি? উত্তর, জাপান। 15, জোটনিরপেক্ষ আন্দোলনের জনক কে? উত্তর, জওহরলাল নেহেরু। এরপর দেখে নেব 16-এর দাগে, ঠান্ডা যুদ্ধকে কে গরম শান্তি বলে চিহ্নিত করেছেন? উত্তর, বার্নেট। এরপর দেখে নেব 17-এর দাগে, সার্কের প্রথম সভাপতির নাম কি? উত্তর, হুসেন মোহাম্মদ এরশাদ। এরপরেই দেখে নেব 18-এর দাগে কি আছে দেখে নাও। কবে কিউবা সংকট দেখা দিয়েছিল? উত্তর, 1962 সালে। এরপর দেখে নাও 19-এর দাগে, নেটো গঠিত হয় কবে? উত্তর, 1949 সালের 4 এপ্রিল। এরপরে দেখে নেব তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। কিন্তু তার আগে জানিয়ে রাখি, তোমরা অনেকে ভাবতে পারো দাদা দ্বিতীয় অধ্যায় থেকে এই 19টা প্রশ্ন পড়লেই কি হয়ে যাবে? তো তাদেরকে আমি জানিয়ে রাখতে চাই, এই 19টা প্রশ্ন আমার মতে এবছরের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমি তোমাদেরকে বলছি না যে এই 19টা প্রশ্ন পড়ে গেলেই হবে, এর বাইরে পড়তে হবে না। শর্ট প্রশ্নের ক্ষেত্রে কোনো টিচার বলতে পারবে না যে এই কয়েকটা প্রশ্ন পড়ে গিয়ে 100% কমন। কিন্তু তারপরেও
এবছরের জন্য সব থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, এর আগের বছরে বিভিন্ন টেস্ট পেপারে বারবার যে প্রশ্নগুলো রিপিট হয়েছে সেইগুলা নিয়েই কিন্তু আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তাই বন্ধুরা, তোমাদেরকে আমি বারবার বলছি, এই প্রশ্নগুলা প্রথমেই তুমি খাতায় নোট করে ভালোভাবে পড়ে ফেলো, কেননা এই প্রশ্নগুলা এবছরের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু তোমাদেরকে আমি বলছি না যে এই 19টা প্রশ্ন পড়লেই হবে প্রথম অধ্যায় থেকে। তুমি চাইলে আরও বেশিরভাগ অনেক প্রশ্ন পড়ে ফেলতে পারো, এতে কিন্তু তোমারই লাভ। তো চলো দেখে নেব এরপরে তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো দেখে নেব তৃতীয় অধ্যায়। 20 এর দাগে সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর 1985 সালে। 21 এর দাগে সার্ক গঠনের সময় এর সদস্য সংখ্যা কয়টি ছিল? উত্তর 7টি। 22 ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয় কবে? উত্তর 1999 সালে। 23 দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখককে, ভুল করে একটু টাইপিং মিসের কারণে হয়ে গেছে গ্রন্থটির নাম কি, এটা প্রশ্নটা হয়ে যেত দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখককে? উত্তর হয়ে যাবে জোসেফ ফ্রাঙ্কেল। 24 ভারতে কোন প্রধানমন্ত্রীর সময়ে বাজার অর্থনীতির সূচনা ঘটে? উত্তর নরসিমহা রাওয়ের আমলে। 25 একটি দেশের পররাষ্ট্রনীতি কি দ্বারা পরিচালিত হয়? উত্তর জাতীয় স্বার্থ। 26 সার্কের শেষ সদস্য রাষ্ট্রটি কি? উত্তর আফগানিস্তান। 27 বর্তমানে সার্কের সদস্য রাষ্ট্র কয়টি? উত্তর 8টি। এরপর দেখে নেব 28 এর দাগে সার্কের সনদে কয়টি ধারা আছে? উত্তর 10টি। এরপরে 29 এর দাগে সিমলা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1972 সালে। এরপরে 30 এর দাগে কার্গিলকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ কবে হয়? উত্তর 1999 সালে। 31 কোন দেশের বাধাদানের ফলে চীন সার্কের সদস্যপদ পায়নি? উত্তর ভারতের। এরপরে দেখে নেব 32 এর দাগে সার্কের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত? উত্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে। এরপর দেখে নেব 33 এর দাগে লাহোর ঘোষণাপত্র কবে স্বাক্ষরিত হয়? উত্তর 1999 সালে। 34 এর দাগে অর্থাৎ তৃতীয় অধ্যায়ের সবার শেষের প্রশ্ন। 34 এর দাগে সার্কের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর বাংলাদেশের রাজধানী ঢাকাতে। তো বন্ধুরা, এই ছিল দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো, তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলো। এরপরেই দেখে নেব ডিরেক্ট চতুর্থ অধ্যায়ের প্রশ্নগুলি। কিন্তু তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা আমি এর পরের ভিডিওগুলিতে একই রকমভাবে উচ্চ মাধ্যমিকের আরও বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলা থেকেও অতি গুরুত্বপূর্ণ হাতে গোনা যে প্রশ্নগুলো সবথেকে গুরুত্বপূর্ণ সেগুলাই তোমাদের সামনে নিয়ে হাজির হব। আর তুমি যদি ওই প্রশ্নগুলি পড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাও, তোমরা কিন্তু পরীক্ষায় একদম লাভবান হবেই হবে। তাই বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষা নিয়ে একটু হলেও চিন্তিত, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং যে ভিডিওগুলো আপলোড করা হবে এই চ্যানেল থেকে প্রত্যেকটা ভিডিও ভালোভাবে ফলো করে যাও। তোমার কিন্তু পরীক্ষা ভালো হতে বাধ্য। তাই বারবার বলছি, কোনো ভিডিও যাতে তোমার মিস না হয়ে যায় তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেখে নেব এরপরে চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো দেখে নেব চতুর্থ অধ্যায়। 35 এর দাগে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কয়টি? উত্তর 10টি। 36 এর দাগে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কয়টি? উত্তর 5টি। এরপরে দেখে নেব 37 এর দাগে ভেটো প্রদান করার ক্ষমতা কার রয়েছে? উত্তর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। 38 শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় কবে? উত্তর 1950 সালে। 39 এর দাগে বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা কোনটি? উত্তর সাধারণ সভা। 40 সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর 1905 খ্রিস্টাব্দে 24 অক্টোবর। 41 সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা কোনটি? উত্তর সাধারণ সভা। 42 এর দাগে সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর নিউ ইয়র্কে। 43 সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা কত? উত্তর 193টি। এরপর দেখে নেব 44 এর দাগে সম্মিলিত জাতিপুঞ্জের শেষ সদস্য রাষ্ট্র কোনটি? উত্তর দক্ষিণ সুদান। 45 সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটির নাম কি? উত্তর জাতিসংঘ। এরপর দেখে নেব 46 এর দাগে আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত? উত্তর 9 বছর। 47 জাতিপুঞ্জের প্রধান প্রশাসক কে? উত্তর মহাসচিব। 48 সম্মিলিত জাতিপুঞ্জের সনদের ধারার সংখ্যা কয়টি? উত্তর 111টি। এরপর দেখে নেব 49 এর দাগে সাধারণ সভাকে বিশ্ববিকালের কণ্ঠস্বর বলেন কে? উত্তর অস্টিন।
50 প্রতিটি রাষ্ট্র সাধারণ সভায় কতজন সদস্য পাঠাতে পারে? উত্তর 5 জন। 51 দাগে জাতিপুঞ্জের কোন অঙ্গকে কূটনৈতিক বিশ্বের আয়না বলে? উত্তর সাধারণ সভাকে। 52 দাগে জাতিপুঞ্জের প্রাপ্তি আর্থিক অনুদানের বেশিরভাগ অংশ দেয় কে? উত্তর আমেরিকা। 53 দাগে সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর রুজভেল্ট। তো এরপরেই দেখে নেব ষষ্ঠ অধ্যায় থেকে অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি। তোমরা প্রত্যেকে জানো পঞ্চম অধ্যায় থেকে তোমাদের কোনো রকমের এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসবে না। তো আমরা দেখে নেব ডিরেক্ট ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্নগুলি। তো দেখে নাও 54 দাগে কি আছে? এক কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে এমন একটি রাজ্যের নাম লেখো। উত্তর পশ্চিমবঙ্গ। এরপর দেখে নাও 55 দাগে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে কি বলা হয়? উত্তর কংগ্রেস। এরপর দেখে নেব 56 দাগে সবচেয়ে শক্তিশালী বিচার বিভাগ রয়েছে কোন রাষ্ট্রের? উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রের। 57 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটির মুখ্য প্রবক্তা কে? উত্তর মন্তেস্কু। 58 দাগে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কি? উত্তর লোকসভা। 59 দাগে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি? উত্তর জনপ্রতিনিধি সভা। 60 দাগে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি? উত্তর কমন্স সভা। 61 দাগে উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায় কোথায়? উত্তর গ্রেট ব্রিটেনে। এরপর 62 দাগে আমলাতন্ত্রের প্রধান কাজ কি? উত্তর সরকারের নীতিসমূহের রূপায়ণ করা। 63 ব্রিটেনের নিয়মতান্ত্রিক শাসককে? উত্তর রাজা বা রানী। 64 দাগে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম কি? উত্তর সিনেট। 65 দাগে এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্রের নাম লেখো। উত্তর চীন। এরপর 66 আমলাতন্ত্র কি ধরনের শাসন? উত্তর স্থায়ী শাসন। 67 মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে প্রতিটি অঙ্গরাজ্য থেকে প্রতিনিধি নির্বাচিত হন কতজন? উত্তর 2 জন। 68 কোন দেশের আইনসভাকে আইনসভার জননী বলে? উত্তর ব্রিটেনের আইনসভাকে। 69 অর্ডিন্যান্স জারি করতে পারে কোন বিভাগ? উত্তর শাসন বিভাগ। 70 মার্কিন রাষ্ট্রপতি হলেন কি ধরনের শাসক? উত্তর প্রকৃত শাসক। বন্ধুরা প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমাদেরকে বারবার বলছি তোমরা বছরের শুরুতেই এই প্রশ্নগুলো খাতায় নোট করে পড়ে ফেলো। তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক 2025 রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় লাভবান হবেই হবে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে এইরকম আর অন্যান্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরপরে 71 দাগে সরকারের তৃতীয় অঙ্গটির নাম কি? উত্তর বিচার বিভাগ। 72 দাগে আইনসভার জননী কাকে বলে? উত্তর ব্রিটেনের আইনসভাকে। 73 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ ঘটেছে কোথায়? উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রে। 74 দাগে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার একজন সমর্থকের নাম লেখো। উত্তর লর্ড ব্রাইস। এরপরে দেখে নেব সপ্তম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো দেখে নাও সপ্তম অধ্যায়। 75 দাগে স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন কে? উত্তর রাজ্যপাল। এরপরে দেখে নেব 76 দাগে ভারতের শাসন বিভাগের প্রকৃত প্রধান কে? উত্তর প্রধানমন্ত্রী। 77 ভারতের প্রধানমন্ত্রীকে কে নিযুক্ত করেন? উত্তর রাষ্ট্রপতি। 78 ভারতের রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন? উত্তর 3 ধরনের। 79 ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন কে? উত্তর রাষ্ট্রপতি। 80 সংসদের উভয়পক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে? উত্তর স্পিকার। 81 ভারতের নিয়মতান্ত্রিক শাসক কে? উত্তর রাষ্ট্রপতি। 82 ভারতের শাসন বিভাগের প্রকৃত প্রধান কে? উত্তর প্রধানমন্ত্রী। 83 রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে? উত্তর উপরাষ্ট্রপতি। 84 অঙ্গরাজ্যের প্রধান শাসক কে? উত্তর মুখ্যমন্ত্রী। 85 রাজ্যপালকে কে নিয়োগ করেন? উত্তর রাষ্ট্রপতি। 87 পার্লামেন্টের যৌথ অধিবেশনে আহ্বান করেন কে? উত্তর রাষ্ট্রপতি। 88 দাগে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 89 দাগে ভারতের রাষ্ট্রপতিকে পদচ্যুত করা হয় কোন পদ্ধতির মাধ্যমে? ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে। 90 দাগে ভারতের রাষ্ট্রপতি লোকসভায় কতজন সদস্য মনোনীত করতে পারেন? উত্তর 2 জন। 91 দাগে ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীর ন্যূনতম বয়স কত হতে হবে? উত্তর 35 বছর। 92 দাগে ভারতের রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত করতে পারেন? উত্তর 12 জন। 93 দাগে ভারতের রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন? উত্তর 3 ধরনের। 94 দাগের প্রশ্ন ভারতের রাষ্ট্রপতিকে ন্যূনতম কত বছর বয়স্ক হতে হবে? উত্তর 25 বছর। এরপর দেখে নেব 95 দাগে রাজ্যপালের প্রধান পরামর্শদাতাকে?
উত্তর মুখ্যমন্ত্রী। এরপরে দেখে নেব 96 এর দাগে রাজ্যে মন্ত্রীদের নিযুক্ত করেন কে? উত্তর মুখ্যমন্ত্রী। তো বন্ধুরা, এই ছিল প্রথম থেকে সপ্তম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ 96টি এমসিকিউ প্রশ্ন। তো এর একই ভিডিওতে আমি যদি প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তাহলে তোমাদের বাকি রইল অষ্টম, নবম এবং দশম, এই 3টি অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন আমি এর পরের ভিডিওতে নিয়ে আসব। তাই তোমরা যারা চাও সেই ভিডিওটিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। বারবার বলছি বন্ধুরা, আজকের ভিডিওতে আমি প্রথম থেকে সপ্তম অধ্যায়ের 96টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তোমরা যারা চাও অষ্টম থেকে দশম অধ্যায়ের প্রশ্নগুলিও তোমার কাছে পৌঁছে যাক, আর এই ভিডিওটি আগামীকাল এই চ্যানেলে আপলোড করা হবে। তাই তোমরা যারা সেই ভিডিওটিও পেতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।